আসসালামু আলাইকুম। স্বাগত বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বোম সাইক্লোন, রেকর্ড শীতে বিপদে ১৫০ মিলিয়ন মানুষ। গ্র্যামিতে বাড বানি ও বিলি আইলিশের আইস আউট প্রতিবাদ, অভিবাসীদের সমর্থন। নতুন স্ন্যাপ নিয়মে বিপদ, লাখো পরিবার খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে। এবং নারীদের ইস্যুতে পাল্টাপাল্টি অভিযোগ, নির্বাচনের আগে মুখোমুখি বিএনপি জামায়াত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রায় ১৫০ মিলিয়ন মানুষ কঠিন শীতের সতর্কতা ও ঝুঁকি মোকাবেলা করছে। সাম্প্রতিক বোম সাইক্লোনের কারণে দক্ষিণ থেকে উত্তরাঞ্চল পর্যন্ত তুষারপাত ও শীতল তাপমাত্রা প্রবলভাবে অনুভূত হচ্ছে। নর্থ ক্যারোলিনায় ১ ফুটের বেশি তুষারপাতের মধ্যে ২ ব্যক্তি ঝড় সংক্রান্ত অবস্থায় প্রাণ হারিয়েছেন। ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের শীতল তাপমাত্রা ১৯৮৯ সালের পর সর্বনিম্ন রেকর্ড গড়েছে, যেখানে আইগুয়ানা গাছ থেকে পড়ে যাচ্ছে এবং কৃষি ফসলের উপর বরফ জমেছে। উল্লেখযোগ্যভাবে নিউ ইয়র্কে ১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮ জনের মৃত্যুর কারণ হাইপোথার্মিয়া। বিদ্যুৎ বিভ্রাটের কারণে মিসিসিপি ও টেনেসি রাজ্যের লাখ লাখ মানুষ অন্ধকারে দিন পার করছেন। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কমিশন জরুরি নির্দেশ জারি করেছে, যাতে নাগরিকরা ঠান্ডা প্রভাবিত গ্রিন আইগুয়ানা সংগ্রহ করতে পারেন। জাতীয় আবহাওয়া সেবা জানিয়েছে, আর্কটিক হাওয়া সপ্তাহের শুরু পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চল এবং ফ্লোরিডায় শীতের রেকর্ড তাপমাত্রা বজায় রাখবে। বিশেষজ্ঞরা নাগরিকদের বাড়িতে থাকার, সড়ক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস শোতে সঙ্গীত তারকা বাড বানি ও বিলি আইলিশ সহ অনেকে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। বাড বানি তার ডেবি তিরার মাস ফটোস অ্যালবামের জন্য মিউজিকা উরবানা শ্রেষ্ঠ অ্যালবাম গ্র্যামি গ্রহণের সময় মঞ্চে দাঁড়িয়ে বলেন, থ্যাঙ্কস বলার আগে বলবো আইস আউট। আমরা পশু বা এলিয়ন নই, আমরা মানুষ এবং আমেরিকান। বিলি আইলিশ এবং তার ভাই ফিনিয়াস সং অফ দ্য ইয়ার পুরস্কার গ্রহণের সময় বলেন, চুরি করা ভূখণ্ডে কেউই অবৈধ নয়, আমাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। এছাড়া অলিভিয়া ডিন, জাস্টিন বেলিবার, কেরল কিংস সহ অনেকে শিল্পী আইস আউট পিন পরে তাদের বক্তব্যের মাধ্যমে অভিবাসী পরিবারের প্রতি সমর্থন দেখান। বাড বানি সপ্তাহের শেষে সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করবেন, যা তাকে প্রথম স্প্যানিশ ভাষী লাতিন সোলো শিল্পী হিসেবে ইতিহাসে স্থান দেবে। তিনি বলেন, ঘৃণা যত বাড়ে, ভালোবাসা তার চেয়ে শক্তিশালী। আমরা ভালোবাসা দিয়ে লড়াই করব। ট্রাম্প সমর্থিত নতুন আইনের আওতায় যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি রাজ্যে স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প সুবিধার জন্য কঠোর কাজের শর্ত কার্যকর হয়েছে। ১৮ থেকে ৬৪ বছর বয়সী নির্ভরশীলহীন প্রাপ্তবয়স্কদের মাসে অন্তত ৮০ ঘন্টা কাজ বা প্রশিক্ষণে অংশ নিতে হবে। নতুন নিয়মে আগামী ১০ বছরে প্রায় ২৪ লাখ মানুষ স্ন্যাপ সুবিধা হারাতে পারে। যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প নিয়ে বড় ধরনের পরিবর্তন কার্যকর হতে শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত এই আইনের আওতায় রোববার থেকে আরও কয়েকটি রাজ্যে নতুন ও কঠোর কাজের শর্ত চালু হয়েছে। এই পরিবর্তনে লাখ লাখ মানুষের স্ন্যাপ সুবিধা ঝুঁকিতে পড়তে পারে। নতুন নিয়ম অনুযায়ী ১৮ থেকে ৬৪ বছর বয়সী এমন প্রাপ্তবয়স্করা যাদের কোনো নির্ভরশীল সন্তান নেই, তাদের স্ন্যাপ সুবিধা পেতে হলে মাসে অন্তত ৮০ ঘন্টা কাজ করতে হবে। কাজ না করলে প্রশিক্ষণ কর্মসূচি বা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নেওয়া বাধ্যতামূলক। যারা এই শর্ত পূরণ করতে ব্যর্থ হবেন, তারা ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্র ৩ মাস স্ন্যাপ সুবিধা পাবেন। এই আইনে আগে যেসব গোষ্ঠী ছাড় পেত, সেগুলোর অনেকটাই বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৫ থেকে ৬৪ বছর বয়সী প্রাপ্তবয়স্ক, ১৪ বছরের বেশি বয়সী সন্তানের অভিভাবক, এমনকি গৃহহীন মানুষ ও ভেটেরানরাও। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী আগামী ১০ বছরে প্রায় ২৪ লাখ মানুষ স্ন্যাপ কর্মসূচি থেকে বাদ পড়তে পারেন। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের ফলে অনেক নিম্ন আয়ের পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। যদিও সরকারের দাবি কাজের শর্ত মানুষকে কর্মমুখী করবে, তবে সমালোচকদের প্রশ্ন, বাস্তবে কতজন এই সুযোগ পাবে।
$2,000 ট্যারিফ ডিভিডেন্ড চেক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে, কিন্তু এখনও কোনো অনুমোদন নেই। কংগ্রেস ও সুপ্রিম কোর্টের রায় সরকারি অর্থায়ন এবং আইনগত বাধ্যবাধকতা চেক বিতরণে প্রভাব ফেলতে পারে। প্রতারণার সতর্কতা ছাড়াও নাগরিকদের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদন থেকে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে $2,000 ট্যারিফ ডিভিডেন্ড চেক বিতরণের বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়েছে, কিন্তু এই চেকগুলো এখনও অনুমোদিত হয়নি এবং কোনো সরকারি রোল আউট পরিকল্পনা নেই। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের দাবি মূলত প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এই ধারণার কথা ঘোষণা করেছিলেন, যেখানে সরকারের দ্বারা সংগ্রহ করা ট্যারিফ রাজস্ব সরাসরি নাগরিকদের ফেরত দেওয়া হতে পারে। ট্রাম্প বলেছিলেন চেকগুলো 2026 সালের মধ্যভাগে আসতে পারে, কিন্তু পরে তিনি জানিয়েছেন এগুলো বছরের শেষের দিকে বিতরণ হতে পারে। তবে সরকারি অর্থায়ন ও আইনগত অনুমোদনের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেটও এই বিষয়ে একই মত প্রকাশ করেছেন। উপরন্তু সুপ্রিম কোর্টের একটি চলমান রায়ও এই পরিকল্পনা বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে। 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় যে ট্যারিফ আরোপ করা হয়েছিল তা নিয়ে বিচারকরা জিজ্ঞেস করেছেন। রায় যদি বিপরীত আসে, তাহলে সরকারকে ব্যবসা ও ব্যক্তিদের কোটি কোটি ডলার ফেরত দিতে হতে পারে, যা ডিভিডেন্ড চেকের সম্ভাবনা মুছে দিতে পারে। ট্যারিফ থেকে আয় এবং খরচের মধ্যে বিশ্লেষণ অনুযায়ী $2,000 চেক বিতরণ করতে হলে আনুমানিক $450 থেকে $600 বিলিয়ন প্রয়োজন হবে, যা 2025 সালে ট্যারিফ আয়ের চেয়ে অনেক বেশি। এই মুহূর্তে কোনো সরকারি প্রোগ্রাম নেই। নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং ব্যক্তিগত বা ব্যাংকিং তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো বৈধ আপডেট আসবে কংগ্রেস, ট্রেজারি ডিপার্টমেন্ট বা IRS থেকে। নতুন ট্যাক্স আইন ফাইলারদের জন্য বড় সুযোগ এনে দিয়েছে। মধ্যম ও উচ্চ আয়ের ফাইলাররা উপকৃত, সিনিয়ররা অতিরিক্ত $6,000 দাবি করতে পারবেন। সল্ট ডিডাকশন ও চাইল্ড ক্রেডিট বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত আরও জানুন রিপোর্টে। 2026 সালের ট্যাক্স সিজন শুরু হয়েছে এবং এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, যা ফাইলারদের জন্য বড় সুবিধা আনতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এর কারণে এবার টিপস ও ওভারটাইম, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, স্টেট ও লোকাল ট্যাক্স ডিডাকশন এবং সিনিয়রদের জন্য বাড়তি ডিডাকশন প্রযোজ্য। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আশা করছে 164 মিলিয়ন ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন জমা পড়বে। এই নতুন নিয়মে গড় রিফান্ড $300 থেকে $1,000 পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে এটি মূলত মধ্যম ও উচ্চ আয়ের ফাইলারদের জন্য বেশি সুবিধাজনক হবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন একক ফাইলারের জন্য $15,750 এবং বিবাহিতদের জন্য $31,500। 65 বছরের বেশি বয়সী ফাইলাররা অতিরিক্ত $6,000 পর্যন্ত দাবি করতে পারবেন। টিপস এবং ওভারটাইম ইনকামের জন্য যথাক্রমে $25,000 ও $12,500 পর্যন্ত ডিডাকশন পাওয়া যাবে। নতুন সল্ট ডিডাকশন $40,000 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট $2,000 থেকে $2,200 পর্যন্ত বেড়েছে। নতুন ট্যাক্স আইন ফাইলারদের জন্য আরও কিছু সুযোগ তৈরি করেছে, যেমন গাড়ির লোন ইন্টারেস্ট ডিডাকশন। তবে কিছু প্রান্তিক পরিবার এখনও সর্বোচ্চ সুবিধা পেতে সক্ষম নাও হতে পারে। ডেট্রয়েটের রেডফোর্ডে একজন অ্যামাজন ডেলিভারি ড্রাইভার গ্রাহকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় রাগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, গ্রাহকরা নিজে দোকানে যেতে চায় না এবং ডেলিভারি ওভারলোড তৈরি করছে। ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। অ্যামাজন ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ডেট্রয়েটের রেডফোর্ড টাউনশিপে একজন অ্যামাজন ডেলিভারি ড্রাইভার ক্রমাগত গ্রাহকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় রাগ প্রকাশ করেছেন। ডোরবেল ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে তিনি অভিযোগ করেন, গ্রাহকেরা এতটাই নির্ভরশীল হয়ে পড়েছেন যে নিজেরাই কোনো দোকানে যেতে চায় না। ড্রাইভার বলেন, এরা নিজে কোথাও যেতে পারছে না, তাই আমি এখানে মিলিয়ন মিলিয়ন প্যাকেজ ডেলিভারি করছি।
ডেলিভারি শেষে তিনি আরও বলেন, যদি এই লোকেরা পারত তারা অ্যামাজন থেকে দাস পর্যন্ত অর্ডার করত। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ড্রাইভারের নিন্দা করেছেন এবং গ্রাহকদের প্রতি তার অসংযমিত আচরণকে অগ্রহণযোগ্য বলে মনে করেছেন। স্থানীয়রা বলেছেন, যদিও ড্রাইভারের মন্তব্য অপ্রফেশনাল, ঠান্ডার মধ্যে তার হতাশা বোঝা যায়। অ্যামাজন জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কোম্পানি স্পষ্ট করেছে, ভিডিওতে দেখানো আচরণ গ্রাহক সেবা মানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, ড্রাইভার নিজেই যিনি অর্ডার ডেলিভারি করেন তিনি কেন গ্রাহকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। পুরো পরিস্থিতি দেখাচ্ছে অনলাইন শপিং ও ডেলিভারি সিস্টেমে কর্মীদের চাপ এবং গ্রাহক ডেলিভারি সম্পর্কের জটিলতা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে লাখ লাখ এপস্টেইন ফাইল প্রকাশ করেছে। প্রকাশিত নথিতে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ICDDRBর নাম উঠে এসেছে। ইমেইলে প্রতিষ্ঠানটিকে অতি সুপরিচিত হিসেবে উল্লেখ করা হয়েছে এবং প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাব এসেছে। 2014 সালের ইমেইলে প্রকাশিত নথিতে আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার নতুন করে লাখ লাখ এপস্টেইন ফাইল প্রকাশ করেছে, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। প্রকাশিত নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ICDDRB নামও উঠে এসেছে। নথির একটি ইমেইলে ICDDRB-কে বাংলাদেশে অতি সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ইমেইলে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিতে দীর্ঘমেয়াদী প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাব এসেছে। ইমেইলটি 2014 সালের 17 এপ্রিল জেফরি এপস্টেইনের কাছে তার এক ঘনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে পাঠানো হয়। ইমেইলে আরও বলা হয়েছে, বাংলাদেশে ICDDRB-কে কেন্দ্র করে সরকারি বেসরকারি অংশীদারিত্বে গবেষণা উদ্যোগ গড়ে তোলা যেতে পারে। কম বিনিয়োগে উৎপাদিত প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্যের মুনাফা থেকে 3% নিশ্চিত লাভ পাওয়ার সুযোগ থাকবে। এছাড়া ICDDRB যুক্তরাষ্ট্রের 501(c)(3) কাঠামোর আওতায় বিনিয়োগ কর ছাড় সুবিধাও পেতে পারে। নথিতে দেখা যায়, 2010 সালে এপস্টেইনের এক ঘনিষ্ঠ সহযোগী বাংলাদেশ ও ভারতে সফর করেছিলেন। তবে সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই ফাইল প্রকাশের পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং ICDDRB-র নাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য তীব্র হয়েছে। খুলনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় এবং আইডি হ্যাকের অজুহাতে জনগণের কাছে মিথ্যা তথ্য দিচ্ছে। অন্যদিকে কক্সবাজারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে এবং দেশ ন্যায়ভিত্তিক নতুন পথে এগোবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগ তীব্র আকার ধারণ করেছে। খুলনায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় এবং নারী নেতৃত্বে বিশ্বাস করে না। তিনি বলেন, সরকার গঠন করলে বিএনপির প্রধান দায়িত্ব হবে দেশ পুনর্গঠন, যা দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই করতে হবে। তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে পিছনে রেখে কখনোই উন্নত বাংলাদেশ করা সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন, নারীদের এগিয়ে নিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের ঘটনায় তিনি একটি রাজনৈতিক দলের কড়া সমালোচনা করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী। এই উদাহরণ তুলে ধরে তিনি বলেন, নারীদের অবমূল্যায়ন করে ইসলাম কায়েমের দাবি বিশ্বাসযোগ্য নয়। এইদিকে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হয়নি দাবি করে তারেক রহমান বলেন, সমালোচনার মুখে পড়ে জনগণের কাছে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য তুলে ধরা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এভাবে আইডি হ্যাক হওয়ার সুযোগ নেই বললেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে কক্সবাজার নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। তার মতে আগামী 13 ফেব্রুয়ারি থেকে দেশের ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতা ভিত্তিক নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করবে।
তিনি বলেন, জামায়াত বংশানুক্রমিক রাজনীতিতে বিশ্বাস করে না এবং আইন সবার জন্য সমান এই নীতি প্রতিষ্ঠা করতে চায়। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, কক্সবাজার একটি সম্ভাবনাময় অঞ্চল। পর্যটন, অর্থনীতি ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে মহেশখালী ও কুতুবদিয়াকে আন্তর্জাতিক মানের অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করা সম্ভব। তিনি কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, অপমানজনক বেকার ভাতা নয়, বরং সম্মানের কর্মসংস্থানই জামায়াতের লক্ষ্য। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নিয়ে দুদকের মামলা শেষে আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছর, তার ভাগ্নি টিউলিপকে 4 বছর আর আজমিনা ও রাদওয়ানকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছে। মামলায় আরও 11 জনকে 10 বছর এবং একজনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের 2 মামলায় আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তার ভাগ্নি রাদওয়ান মুজিব ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে 7 বছর করে এবং টিউলিপ সিদ্দিককে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত প্রতিটি মামলায় শেখ হাসিনাকে 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা জরিমানা দিয়েছেন। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দুর্নীতি দমন কমিশন মামলায় অভিযোগ করেছিল, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার পরিবারের 3 সদস্যকে সরকারি প্লট বরাদ্দ দিয়েছেন। মামলায় আরও 11 জনকে 10 বছরের কারাদণ্ড এবং একজনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য 6 জন আসামিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা, রাজুকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক, সাবেক সচিব এবং প্রতিমন্ত্রী। আদালতের রায়ে স্পষ্ট করা হয়েছে সরকারি সম্পদের অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের শাস্তিযোগ্য অপরাধ। দুদক জানিয়েছে, রায়ের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দেশের রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতালিতে নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন এসেছে। নতুন ডিজিটাল ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আবেদন প্রক্রিয়া দ্রুত হবে। বিদেশে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব সময়সীমা 3 বছর করা হয়েছে এবং 250 ইউরো ফি মওকুফ করা হয়েছে। জুন মাসের মধ্যে পুরো সিস্টেম চালু হলে অভিবাসীরা স্মার্টফোনে সব ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। ইতালিতে নাগরিকত্ব আইনে নতুন পরিবর্তন ঘোষণা করেছে সরকার, যা দেশটিতে বসবাসরত অভিবাসীদের জন্য সুখবর। নতুন বছরের শুরু থেকেই এই আইনের সুফল পাওয়া যাবে, যার মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরাও রয়েছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 2026 সালের বাজেটে নাগরিকত্ব আইনের সংশোধনী অনুমোদন পেয়েছে। নতুন ব্যবস্থায় আবেদনকারীরা ডিজিটাল সুবিধার মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আগে যেখানে এক ফাইল এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে ঘুরতে কয়েক বছর সময় লাগত, নতুন ব্যবস্থায় সব তথ্য জাতীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষিত থাকবে। আবেদন করার সঙ্গে সঙ্গেই যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং ফাইল নিষ্পত্তি দ্রুত হবে। যারা ইতালিতে দীর্ঘ সময় বৈধভাবে বসবাস করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তথ্য যাচাই করা হবে, যাতে ফাইল অপ্রয়োজনীয়ভাবে আটকে না থাকে। বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য সুবিধা বাড়ানো হয়েছে। নাগরিকত্ব ঘোষণার সময়সীমা 1 বছর থেকে 3 বছর করা হয়েছে এবং 250 ইউরো ফি মওকুফ করা হয়েছে। ইতালিয়া ডিজিটাল 2026 প্রকল্পের আওতায় জুন মাসের মধ্যে পুরো সিস্টেম চালু হবে। আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। এই উদ্যোগ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার পাশাপাশি দেশটির মূলধারায় অন্তর্ভুক্তি নিশ্চিত করবে। ফিরছি বিনোদন সংবাদ নিয়ে। ঢালিউডের নতুন প্রজেক্ট ফ্রেন্ডসের মোশন ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে, যেখানে শাকিব খান ভিন্ন এক লুকে হাজির হয়েছেন। 16 সেকেন্ডের ছোট ভিডিওতে দেখা গেছে শাকিবের মুখ ভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে ইউনিক ডিজাইনের বড় মেশিন গান। কালো গাউনে তার উপস্থিতি সিনেমার অ্যাকশন ধর্মী চরিত্রের আভাস দিয়েছে। প্রকাশের পরই লুকটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভক্তরা শাকিবের নতুন লুক প্রশংসা করেছেন, তবে বিশ্লেষকরা মনে করছেন মাত্র 16 সেকেন্ডের ভিডিওতে চরিত্রের পূর্ণ কারিশমা তুলে ধরা সম্ভব হয়নি।
কেউ কেউ এটিকে অতিরিক্ত এআই নির্ভর ভিজুয়াল বলেও উল্লেখ করেছেন। আগের ঈদের সিনেমা তুফান এবং বরবাদের মোশন লুকের তুলনায় প্রিন্সের লুক কিছুটা পিছিয়ে পড়েছে। সিনেমাটির শুটিং শ্রীলঙ্কায় সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বাকি কাজও শেষ হওয়ার পথে। শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়ী কুণ্ডু এবং সাবিলা নূর। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এর ট্যাগলাইনে সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত হচ্ছে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ বাতিলের কারণে আইসিসি এবং সংশ্লিষ্ট পক্ষগুলো বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। দুই দলের মুখোমুখি হওয়ার বাজার মূল্য প্রায় $50 কোটি বা ৬,১৫০ কোটি টাকা। এতে আসে সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সর, টিকিট বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক আয়। শুধু বিজ্ঞাপন থেকে প্রায় ৩০০ কোটি রুপি আয় কমতে পারে। ভারত ও পাকিস্তানের বোর্ডের জন্য ক্ষতি গুরুতর। পাকিস্তানের পক্ষে সমস্যা সবচেয়ে কঠিন, কারণ পিসিবি আইসিসির মোট আয়ের প্রায় ৫.৭৫% পায়। ম্যাচ বাতিলের ফলে কোনো বীমা সুবিধা বা আইনি সুরক্ষা থাকবে না। ফলে জরিমানা, ক্ষতিপূরণ এবং সম্প্রচার সংস্থার মামলার ঝুঁকিও তৈরি হবে। সবচেয়ে বড় প্রভাব পড়বে বিশ্বাসযোগ্যতায়। ভবিষ্যতে পাকিস্তানের ম্যাচ মানেই অনিশ্চয়তা হিসেবে দেখা যেতে পারে, যা স্পন্সর, দর্শক এবং সম্প্রচার সত্ত্বের মূল্য কমাবে। শুধুমাত্র একটি ম্যাচ বাতিল নয়, এটি পুরো ক্রিকেট ব্যবস্থার জন্য বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। এ ছিল বাংলাওয়ান টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।